আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। সেই সাথে আরো একটা গুরুত্বপূর্ণ আলোচনা যে হাইকোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছে। দ্বিতীয় বিয়ে করতে হলে আগে যেমন প্রথম স্ত্রীর অনুমতি লাগতো, এখন আর প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। সেটি একদম শেষে বলবো। তো তার আগে আপনারা জানেন যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল আমেরিকায় গিয়েছিলেন। তিনি নির্ধারিত সময়ের ৮ ঘন্টা আগে বাংলাদেশে ফিরছেন। তিনি এই মুহূর্তে আকাশপথে রয়েছেন। বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি অলরেডি বাংলাদেশে এসেছেন বলে শুনেছি। তিনি সংবাদ সম্মেলন করবেন কালকে বা পরশু, এবং এই সংবাদ সম্মেলনের একটি বৈশিষ্ট্য হলো তাকে সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন করা যাবে না। এটা প্রশ্নবিহীন একটি সংবাদ সম্মেলন হবে বলেই শুনলাম। এখন আপনারা আরো জেনেছেন, গতকাল আমিও বলেছি যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, যেটি ট্রাম্প প্রপোজ করেছে এবং জাতিসংঘের নভেম্বরের মিটিং এ সেটা এন্ডোর্স করা হয়েছে, যে গাজা পুনর্গঠন, গাজার আইন শৃঙ্খলা রক্ষা, গাজার মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসা, এসব নিয়ে সেখানে একটা বহুদেশীয় একটা বাহিনী কাজ করবে, যেটা অনেকটা ইউএন পিস কিপিং মিশনের মতো, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মতো। তো এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স। এটা প্রপোজ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু এখনো এর অনেক টার্মস অফ রেফারেন্স বাকি রয়েছে। এবং আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানকে অনুরোধ করা হয়েছিল এই ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সে সৈন্য পাঠানোর জন্য, কিন্তু বাংলাদেশ অনেকটা নিজের থেকে যেচে পড়েই এখানে সৈন্য পাঠাতে চেয়েছে। এবং এই যে বাংলাদেশের নিজের থেকে যেচে পড়া, এটা বেসিক্যালি ডক্টর ইউনূসের ইচ্ছে হচ্ছে। ডক্টর ইউনূস নিজের থেকেই আমেরিকার কাছে প্রস্তাব দিয়েছে যে তারা এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সৈন্য পাঠাতে চায়, এবং ডক্টর খলিলকে বলে দেওয়া হয়েছে যে এই সৈন্য পাঠানো হবে, এইটা ইউনূসের পক্ষ থেকে আমেরিকার কাছে অফার, এবং এর বিনিময়ে ডক্টর ইউনূস বেসিক্যালি আরো ১ বছর তার এই বর্তমান যে ইন্টারিম ক্ষমতাটা, এটা কন্টিনিউ করতে চেয়েছে। যেমন আমেরিকা এই শর্তে রাজি হয়নি, যে এই কারণে ডক্টর ইউনূসকে আরো ১ বছর এক্সটেনশন দিয়ে এই প্রধান উপদেষ্টা পদে রাখা হবে, এটা আমেরিকা রাজি হয়নি। তবে স্টেবিলাইজেশন ফোর্সে যোগ দেওয়ার জন্য যে প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সে ব্যাপারে আমেরিকা বলেছে সেটা বিচারাধীন। কিন্তু এই যে এইটা হবে, এটা নিয়ে আমি কালকে কথা বলেছি, কিন্তু এইখানে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের আর্ম ফোর্সেস এর থেকে যে যাবে, এইটার ব্যাপারে বাংলাদেশ আর্ম ফোর্সেস এর কারোর সাথে আলাপ করা হয়নি, কোনো বাহিনী প্রধানের সাথে আলাপ করা হয়নি। এবং এটা শোনার পর থেকে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে একটা অসন্তোষ দানা বেঁধে উঠেছে। তারা শান্তিরক্ষী বাহিনীতে তারা যেতে খুবই আগ্রহী, কারণ এটা একটা চ্যালেঞ্জিং জব, ইট ব্রিংস লট অফ মানি। কিন্তু তারা গাজায় যাওয়ার ব্যাপারে আগ্রহী না, কারণ গাজায় গিয়ে তাদের হামাসের বিরুদ্ধে অপারেশন করতে হবে, যে যা আলোচনায় পর্যন্ত বোঝা যাচ্ছে। এবং খুবই আনসার্টেইন এখন পর্যন্ত এইখানকার কি অবস্থা। ইসরায়েল এবং গাজার মধ্যে যে হামাস বাহিনীর মধ্যে একটা যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতি পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে বলছে যে তারা মানছে না। এক পক্ষ আর এক পক্ষকে বলছে যুদ্ধবিরতি মানছে না, এবং দুই পক্ষরই বেশ হতাহতের ঘটনা ঘটছে। এখনো প্রচুর ২০ লক্ষ বা তারও বেশি গাজাবাসী উদ্বাস্তু অবস্থায় বাস করছে। তো এই জায়গাটায় আমাদের বাংলাদেশ আর্ম ফোর্সেস এর অফিসাররা বা সৈনিকরা তারা যেতে চায় না, তারা মুসলিম ভাইদের এগেনস্টে অপারেশন করতে চায় না। সুতরাং এটা নিয়ে কিন্তু আর্মির মধ্যে একটা অলরেডি গতকাল থেকে একটা অসন্তোষ বেড়েছে। সুতরাং এটা এখন ভবিষ্যতে ফাইনালি বাংলাদেশ আর্ম ফোর্সেস থেকে কি আসলে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সে যায় কিনা, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তবে ডক্টর ইউনূস ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এই কাজটা করার একটা উদ্যোগ নিয়েছে। এদিকে নির্বাচন হবে কিনা এটা নিয়ে আবার সেই, মানে আমি যে বলেছি একটা অনিশ্চিত নির্বাচন, কিন্তু এখন
বিএনপি এবং তারেক রহমান চাইছে যে করেই হোক 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়ে যায়। এবং আপনারা দেখেছেন গতকাল ভারতীয় হাইকমিশনার যিনি বাংলাদেশে রয়েছেন প্রণয় ভার্মা, তার সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একটা বৈঠক হয়েছে এবং সেখানে তারেক রহমান বলেছে যে যে কোনোভাবেই হোক 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যায়। যেহেতু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয় ভারতের পক্ষ থেকে এবং পৃথিবীর অনেক দেশের পক্ষ থেকে বা দেশের ভেতর থেকেও বলা হচ্ছে, এই দাবির প্রেক্ষিতে তারেক রহমান বলে যে যদি ইনক্লুসিভ নাও হয় ইলেকশনটা হয়ে যাক, প্রয়োজনে সবাই মিলে আবার একটা ইনক্লুসিভ নির্বাচন করা যাবে। এবং বলেছে এর আগে 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলেছে যে এর আগে আমরাও করেছি, আওয়ামী লীগও করেছে, সুতরাং এটা নতুন কিছু না, কিন্তু এই মুহূর্তে একটা নির্বাচন হওয়া জরুরি। তার মানে এখন নির্বাচনের এই যে হবে কি হবে না এর মধ্যে দিয়ে বিএনপি তার স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিয়েছে যে তারা অ্যাট এনি কস্ট এই নির্বাচন চায়। এবং বিএনপি যখন এই নির্বাচনটা চায় তখন জামাতে ইসলামের পক্ষ থেকে একটা কনসার্ন ব্যক্ত করা হয়েছে। জামাতে ইসলাম যেটা বলতে চাচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড এটা এনশিওর করতে হবে। তারা মনে করছে যে তারেক রহমানকে যতটুকু তার প্রাপ্য তার চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা ও সরকারি সুরক্ষা দেওয়া হচ্ছে, যেটা আসলে লেভেল প্লেইং ফিল্ড গঠনের জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং জামাত কিন্তু এই ব্যাপারটা তারা অবজার্ভ করতেছে এবং জামাত খেয়াল করছে যদি এমন হয় যে প্রশাসন এবং সবাই মিলে বিএনপিকে ক্ষমতায় আনার সব আয়োজন সম্পন্ন করে, সেক্ষেত্রে জামাত নির্বাচন থেকে উইথড্র করবে কিনা সেটা নিয়ে একটা ঝুঁকি তৈরি হয়েছে। যাই হোক, রাজনীতির অনেক সিরিয়াস আলোচনা করলাম। আমি বলেছি যে আগামী কয়েকদিন আমাদের দেখতে হবে। তবে শুরুতে যে কথাটা বলেছিলাম, আজকের মিডিয়ায় ফলো করে এসেছে যে দ্বিতীয় বিয়ে করতে গেলে স্বামীকে আর প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে না। এটা শুনে আমার অনেক বন্ধু, পুরুষ বন্ধু দেখলাম খুবই পুলকিত। আসলেই কি তাই? হাইকোর্ট রায় দিয়েছে এবং হাইকোর্ট বলেছে যে মুসলিম আইনে কোথাও বাধ্যবাধকতা নাই যে দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। কিন্তু যেটা আছে সেটা হলো যে আরবিট্রেশন কাউন্সিলের অনুমোদন লাগবে কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়। এখন কথা হলো যে আরবিট্রেশন কাউন্সিলটা কি? এটা হলো অনেকটা স্থানীয় পর্যায়ের একটা সালিসি কমিটির মতো। এটা ধরেন ইউনিয়নে যদি হয় সেক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যান, যদি পৌরসভায় হয় পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের মেয়র বা তার প্রতিনিধি, এবং স্বামীর পক্ষের একজন প্রতিনিধি, স্ত্রীর পক্ষের একজন প্রতিনিধি সহ 3 থেকে 5 জনের একটা সালিসি কমিটি। সেইখানে স্ত্রীর পক্ষের যিনি প্রতিনিধি থাকবেন তার মতামতটা গুরুত্বের সাথে দেখা হবে। অর্থাৎ প্রথম স্ত্রী সরাসরি কি বললো না বললো, অনুমতি দিল কিনা, তার চেয়ে কথা হলো যে ওই সালিসি কমিটিতে এটা আলোচনা হবে এবং সেই কমিটি যদি দুই পক্ষের আলোচনা এবং সবকিছু বিবেচনা করে মনে করে যে স্বামীর দ্বিতীয় বিয়ে করতে পারবে তাহলেই কেবল করতে পারবে। সুতরাং এই প্রথম স্ত্রীর অনুমতি চেয়ে ব্যাপারটা কিন্তু আরো কঠিন হয়ে গেল এবং এইটাই মুসলিম আইনে আছে। সুতরাং যারা এই হাইকোর্টের যুগান্তকারী রায়ে খুশি হয়েছিলেন এবং দ্বিতীয় বিয়ে করার জন্য অলরেডি উসখুস করা শুরু করছেন, তারা এই বিষয়টি একটু জানবেন এবং আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে যান না, তাহলে কিন্তু আইনত ফেঁসে যাবেন। প্রিয় বন্ধুরা, সবসময় খুব সিরিয়াস কথা বলি, তো আজকের যেটা বললাম এটা রসিকতা না, দিস ইজ ট্রু, বাট একটু জাস্ট ফিলিং রিলিফ। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই ট্রাম্পের গাজা বাহিনীতে বাংলাদেশের ইউনুস বাহিনী অংশ নেবার আগ্রহ প্রকাশ করছে কেন, কার স্বার্থে, কিসের স্বার্থে? দর্শক, আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমের কল্যাণে জেনেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছেন তার অংশ হতে আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারাও গুরুত্বপূর্ণ এ বিষয়ে বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী। সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা প্রকাশ করেছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
তবে মার্কিন প্রশাসনের দিক থেকে এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গাজায় ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে বাংলাদেশের যোগ দিতে আগ্রহী সরকারের তরফ থেকে এটি প্রকাশের পর এ নিয়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। যে মুহূর্তে মুসলিম বিশ্ব, মুসলিম দেশগুলো ট্রাম্প বাহিনীতে যোগদান করবে কিনা সেই বিষয়ে দ্বিধান্বিত, এমনকি বাংলাদেশের এই মুহূর্তে তথাকথিত ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তান পর্যন্ত দ্বিধান্বিত, সেই মুহূর্তে আমাদের অন্তর্বর্তী সরকারের একজন প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ট্রাম্প প্রশাসনকে নিজ গরজে অফার দিচ্ছেন যে আমরা আপনাদের গাজা বাহিনীতে অংশ নেব। এটা কেন? এটা একটা চাটাচাটি। আসলে ট্রাম্প প্রশাসনকে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে এমন ভাবে চেটে দেওয়া যে চেটে দেওয়ার বিনিময়ে হলেও ডক্টর ইউনূসের পরিকল্পনায় যে ক্ষমতা আসছে, যে নির্বাচন আসছে, একটা জিনিস চিন্তা করুন, আসলে ডক্টর ইউনূস চলে যাচ্ছে মাত্র এক মাস। এই যে আমার সেনাবাহিনী জাতিসংঘ মিশনের বাইরে কোথায় পাঠাবো, এটা তো একটা নীতি নির্ধারণী সিদ্ধান্ত। এটা নিশ্চয়ই নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নেবার কথা। নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে আমি চলে যাচ্ছি এক মাস পরে, আমি ইতিমধ্যেই একটা প্রভাবশালী দেশকে উস্কায় দিচ্ছি, প্রভাবশালী দেশকে একটা আত্মঘাতী প্রস্তাব দিয়ে দিচ্ছি। আমি আগেই বললাম যে মুসলিম দেশগুলো, এমনকি পাকিস্তান পর্যন্ত দ্বিধান্বিত যে ট্রাম্প বাহিনীতে যোগদান করবে কিনা, সেখানে আমি নিজে উস্কিয়ে দিচ্ছি। আজকে এক মাস পরে ইউনূস সরকার যদি চলেও যায়, যে নির্বাচিত সরকারটা আসবে, সেই নির্বাচিত সরকারটার জন্য কিন্তু একটা বিপদ তৈরি করে গেলেন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কদিন পরে বলতে পারবে যে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদেরকে এমন প্রস্তাব দিয়েছিলেন, এখন আপনি আসতে চাইছেন না কেন, যদি আসতে অস্বীকার করে। দেখুন, গাজা ইসরায়েল এই ইস্যুটা এমন একটা ইস্যু, এখানে যুদ্ধবিরতি বা অস্ত্রবিরতি কার্যকর হয়েছে, কিন্তু তারপরেও কোনো অস্ত্রবিরতি, কোনো যুদ্ধবিরতি মানে না ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প ঘটা করে অস্ত্রবিরতি, যুদ্ধবিরতির একটা আয়োজন করলেন 2 মাস আগে, অথচ গত বৃহস্পতিবারেও ইসরায়েলে হামলায় ফিলিস্তিনে নিহত হয়েছে 14 জন। নিহতদের মধ্যে শিশু, বরাবর যেমন শিশু থাকে তেমন শিশু আছে। চিকিৎসা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সেখানে বাংলাদেশ প্রস্তাব করছে যে আপনার গাজা বাহিনীতে আমি থাকছি। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী একজন মার্কিন জেনারেল এই বহুজাতিক বাহিনীর নেতৃত্ব দেবেন, কিন্তু হামাস যদি সম্মতি না দেয় তাহলে এতে যুক্ত দেশগুলো ফিলিস্তিনি গোষ্ঠীটির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারে। বাংলাদেশ এই বাহিনীর অংশ যদি হয় তাহলে ফিলিস্তিনের সাথে সংঘাত, অর্থাৎ যে ফিলিস্তিন রক্ষা করার কথা বলে মুসলিম বিশ্ব, বাংলাদেশেও কেউ বলে, কেউ বলে না, মুসলিম চর্চা, মুসলিম ব্যবসা, ধর্ম ব্যবসা করে, তারাও কখনো বলে না, সেই মুসলিম ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান গ্রহণ করা হবে। যেখানে পাকিস্তান সরকার এই গাজা বাহিনীতে যোগদান করার বিষয়টি বিবেচনা করছে, এমনকি যুক্তরাষ্ট্র প্রশাসনকেও পাকিস্তান তাদের অবস্থানের কথা জানিয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কয়েকদিন আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বলেছিলেন যে আইএসএফ এ অবদান রাখতে পাকিস্তান নিশ্চিতভাবেই প্রস্তুত, তবে হামাসকে নিরস্ত্র করা আমাদের কাজ নয়। কয়েক মাস ধরেই আইএসএফ এর ম্যান্ডেট, কাঠামো সহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তানও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আইএসএফ এর অংশ হওয়ার প্রস্তাবের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান। আসলে পাকিস্তানও প্রস্তাব দিয়েছিল, দিয়ে পরে দ্বিধায় পড়ে গেছে যে আসলে পরিণতি কি হবে। নিজ দেশে তারা প্রতিবাদের সম্মুখীন হবে, মুসলিম বিশ্বে তারা প্রতিবাদের সম্মুখীন হবে। পাকিস্তান, আপনারা জানেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই যে গাজা যুদ্ধবিরতি যে অনুষ্ঠানটা হয়েছিল, সেই অনুষ্ঠানে গিয়েও শাহবাজ শরীফ
প্রকাশ্যে এমনভাবে ট্রাম্পকে তেলবাজি করছিলেন যে ট্রাম্পের নোবেল পাওয়া উচিত। সেই পাকিস্তান খুব স্বাভাবিকভাবে এমন প্রস্তাব দেবে বা দিতে পারে এবং শেষ পর্যন্ত ট্রাম্প বাহিনীতে অংশ নিতেও পারে, কিন্তু বাংলাদেশ কি পাকিস্তানের প্রতি পদক্ষেপ অনুসরণ করছে? আজকে কিন্তু প্রশ্ন আসছে তেমনটাই। আমি শুরুতেই বলেছি যে প্রকৃতপক্ষে এর আগেও আইএসএফ এ যোগ দেওয়ার বিষয়ে অনেক মুসলিম দেশ আগ্রহ দেখালেও পরে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে অনেকগুলো রাষ্ট্র সেই অবস্থান থেকে সরে এসেছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্টতা না থাকায় এখনই কোনো দেশই সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেয়নি। 16 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দোহায় একটি সম্মেলনের আয়োজন করে, যেখানে পাকিস্তান অংশ নেয়। সেখানে আইএসএফ মোতায়েন সহ ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা এবং বাহিনীর ম্যান্ডেট বিষয়ে ঐকমত্য গঠনের চেষ্টা করা হয়। তবে ওই বৈঠকে ম্যান্ডেট নিয়ে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এর অর্থ হলো গাজায় সেনা পাঠানোর ব্যাপারে মুসলিম দেশগুলোর সংশয় এখনো কাটেনি। বিশেষ করে আইএসএফ এর এখতিয়ার যদি হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধী গোষ্ঠীকে জোরপূর্বক নিরস্ত করার বিষয়টি থাকে, তাহলে দেশগুলো বহুজাতিক এই বাহিনী অংশ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। আইএসএফ এ পাকিস্তানের অংশগ্রহণ করা উচিত কিনা কিংবা বাংলাদেশের অংশগ্রহণ করা উচিত কিনা সেটি বিবেচনার জন্য সবার আগে গাজায় বর্তমানে কি পরিস্থিতি চলছে এবং ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ কিভাবে অগ্রসর হচ্ছে সেটি ভালোভাবে খতিয়ে দেখা জরুরি। বাস্তবতা হলো পরিকল্পনার পরবর্তী ধাপটি বেশ কিছু কঠিন বাধার মুখে পড়েছে। বলা চলে এর অগ্রগতি থমকে গেছে। আমরা বলছি যে গাজায় কি পরিস্থিতি চলছে, আপনারা শুনলেনই যে গত বৃহস্পতিবারেও ইসরায়েলি হামলা হয়েছে গাজায়। এই পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারে হামলা হয়েছে, গতকালকে বৈঠক হয়েছে, বাংলাদেশের ইউনূস প্রশাসন জানে না যে গাজা এখনো পর্যন্ত ইসরায়েল অস্থির করে রেখেছে? সেই জায়গায় কিভাবে প্রস্তাব দেয়? যদি বাংলাদেশের ভালো চেয়ে থাকে তাহলে তো এই রকম প্রস্তাব যদি দেওয়াও হয় এড়িয়ে যাবার একটা পথ খোঁজা লাগে, কিন্তু তা না করে উল্টো প্রস্তাব দিচ্ছে যে গাজা বাহিনীতে আমরা আছি। ট্রাম্পের পরিকল্পনায় দ্বিতীয় ধাপে রয়েছে গাজার জন্য শাসন ব্যবস্থা গড়ে তোলা, ইসরায়েলি বাহিনীর আরো প্রত্যাহার, হামাসকে নিরস্ত্র করা ও আইএসএফ মোতায়েন। তবে গাজার অন্তর্বর্তীকালীন শাসন তদারকির দায়িত্বে ট্রাম্পের নেতৃত্বে যে বোর্ড অফ পিস গঠন করার কথা বলা হচ্ছে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একইভাবে গাজার দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য যে ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি গঠনের কথা, সেই কমিটির সদস্যদেরও নাম প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন এসব শিগগিরই করা হবে, কিন্তু এটা এখন পরিষ্কার যে পরিকল্পনা নিয়ে অস্পষ্টতা ও ঐকমত্যের ঘাটতি রয়েছে। গাজায় একটি দুর্বল অস্ত্র বিরতি কার্যকর হয়েছে বলেই এখনো পর্যন্ত ইসরায়েলি হামলা সেখানে বিদ্যমান। প্রতিদিনই ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করছে, সেই সঙ্গে পশ্চিম তীরে সামরিক কর্মকাণ্ডের মধ্যে নতুন বসতি গড়ে তুলছে। অক্টোবরে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। শীর্ষ ইসরায়েলি কর্মকর্তারা বারবার বলছেন শান্তি পরিকল্পনা মেনে তারা গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে না, সেক্ষেত্রে হামাস অস্ত্র ত্যাগ করবে না। সম্প্রতি এক হামাস কর্মকর্তা বলেন, আলোচনা অচলাবস্থায় আইএসএফ এর দায়িত্ব ও ভূমিকা নিয়ে কোনো ঐকমত্য হয়নি। হামাসের সমর্থন ছাড়া গাজায় আইএসএফ মোতায়েন কার্যকর হবে না। বাংলাদেশের আইএসএফ এর অংশ নেওয়ার এই সিদ্ধান্ত বাস্তবতার বিরুদ্ধে যাবে। যদি আইএসএফ এর দায়িত্ব হয় হামাসকে নিয়ন্ত্রণ করা, তাহলে বাংলাদেশের এমন প্রস্তাব না দেওয়াই উচিত ছিল। তা না হলে বাংলাদেশি সেনারা সরাসরি হামাস ও অন্যান্য প্রতিরোধী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়বে। বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বাংলাদেশের মতো একটি মুসলিম দেশের ফিলিস্তিনিদের রক্ষা করার দাবি ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলবে। বাংলাদেশি সেনারা যদি ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তার পরিণতি নৈতিক
এবং জনমত প্রতিক্রিয়া দুই ক্ষেত্রেই ভয়াবহ হবে। অর্থাৎ বাংলাদেশ এক ভয়াবহ উনুনের মুখে দাঁড়িয়ে গেল এমন একটি আত্মঘাতী প্রস্তাব দিয়ে। আপনাদের মনে পড়ে নিশ্চয়ই যে মানবিক করিডোর ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, বিশেষ করে এই খলিলুর রহমান, মিয়ানমারে যে মানবিক করিডোর সেটি নিয়ে বেশ সরব ছিল। আজকে আরেকটি যাবার মুহূর্তে, আমরা বলছি যে যাবার মুহূর্তে এমন সিদ্ধান্ত হবে, এমন কোন বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করে এমন কোন প্রস্তাব কাউকে তো দেওয়া উচিত না, এমন আত্মঘাতী প্রস্তাব। এটি সত্যিকার অর্থে মুসলিম বিশ্বের সঙ্গে কিংবা ফিলিস্তিনের জনগণের সঙ্গে বাংলাদেশকে মুখোমুখি করে ছাড়ছে ট্রাম্প বাহিনীতে অংশগ্রহণ করার মাধ্যমে। এটিও বলতে হবে যে নিঃসন্দেহে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। ইউনূস প্রশাসন গত 1.5 বছরে নানা আত্মঘাতী সিদ্ধান্তের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে। ঠিক তেমনি এই যাবার বেলায় আরেকটা আত্মঘাতী কর্মে আমাদেরকে ঢুকিয়ে দেবার প্রচেষ্টা। নিজেরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিয় হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই যে যারা দায়িত্বপ্রাপ্ত, তারা তো এক একজন মার্কিন নাগরিক, তারা মার্কিন স্বার্থ রক্ষা করবেন এবং এই মার্কিন স্বার্থ রক্ষা থেকেই এ ধরনের আত্মঘাতী প্রস্তাব। ইন দ্য লং রান আমাদের বাংলাদেশকে এগুলো নিয়ে আসলে ভুগতে হবে।